স্যার, প্রশ্নপত্র কোথায়? আমরা পরীক্ষা কিভাবে দেব? প্রশ্নপত্র কি? প্রশ্নপত্র কাকে বলে? সেটা দিয়ে কি করে? তৌফিকুল ইসলামের এমন কথায় পুরো শ্রেণীকক্ষ আলোড়িত হয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। আলো দাঁড়িয়ে প্রতিবাদের সুরে বলে, হচ্ছে কি এসব স্যার? আজকে আমাদের ফার্স্ট ইন কোর্স এক্সামের ফার্স্ট ডে। আমাদের প্রশ্নপত্র না দিলে লিখব কি? আচ্ছা আচ্ছা, প্রশ্ন আমি বলে দিচ্ছি। তোমরা সবাই লেখো। তোমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কারা? আলো বিরক্ত হয়ে যায়, রেগে গিয়ে বলে, স্যার, আমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। এসব কি ধরনের প্রশ্ন দিচ্ছেন আমাদেরকে? তৌফিকুল ইসলাম রেগে যায়, আলোকে ধমক দিয়ে বলে। চুপ, যা বলছি তাই করো। লেখো, তোমরা কারা, লেখো। আলো দাঁত কিরমির করে বলে, এর উত্তর আমাদের জানা নেই। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা সবাই খাতায় কপি করে ফেলো। সবাই জি বলে মাথা নাড়ায়। আলো হতবাক হয়ে চারপাশে তাকায়। এসব হচ্ছেটা কি? আসলে তৌফিকুল ইসলাম বোর্ডে লিখতে থাকে, প্রশ্ন, আমরা কারা? উত্তর, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো হতভম্ব হয়ে উঠে দাঁড়ায়। ক্লাসের সবাই তড়িঘড়ি করে লিখতে থাকে, মুখ বিড়বিড় করতে থাকে। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আলো চেঁচিয়ে ওঠে। চুপ করো তোমরা, চুপ করো। কেউ সেদিকে ভ্রুক্ষেপ করে না, বিড়বিড় করতে থাকে। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলু বেঞ্চের উপর জোরে চাপড় মেরে প্রচণ্ড শব্দে চেঁচিয়ে বলে। ও, দোহাই তোমাদের, চুপ করো। হঠাৎ করে আলুর চোখ খুলে যায়। এক লাফে উঠে বসে সে, হাঁপাতে থাকে। 2 মিনিট সময় নিয়ে সে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে। সে কোথায়? এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে কোন ক্লাসরুমে? কয়েক মুহূর্ত যেতেই ধীরে ধীরে সে টের পায় সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হাত দিয়ে ফোন খুঁজতে থাকে সে। বালিশের নিচ থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে। পুরো গা ঘামে ভিজে গিয়েছে। এখনও তার শরীর একটু একটু করে কাঁপছে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন বোধ হয় সে তার পুরো জীবনে দেখেনি। বিছানার দিকে ধীরে ধীরে নেমে লাইট জ্বেলে দেয়। টেবিলের উপরে রাখা গ্লাসের ঢাকনা সরিয়ে গ্লাসের পানি ঢকঢক করে পুরোটা পান করে। ওয়াশরুমে ঢুকে মুখের পানি ঝাপটা দিয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। কিছুক্ষণ থমের থেকে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। ইসমামের নাম্বারে ফোন দিতেই সাথে সাথে ইসমাম ফোনটা রিসিভ করে বলে, আমার হঠাৎ করে মনে হচ্ছিল তুমি ফোন দেবে। ভালো। ইসমাম আলোর কণ্ঠস্বর শুনে বিচলিত হয়ে বলে, কি হয়েছে অদ্রিতা? কণ্ঠস্বর এমন লাগছে কেন? হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, তাই। দুঃস্বপ্ন দেখেছো নাকি কোনো? হুম। কি? একজন কোচুকে কালো দেখতে, টাক মাথার, বিসিএস ক্যালেন্ডারের সাথে বিয়ে হয়ে গিয়েছে তোমার? কথাটি বলে ইসমাম হো হো করে হাসতে থাকে। আলো ধীরে ধীরে বলেন, তার চেয়ে বেশি ভয়ঙ্কর। তাই? আচ্ছা বলো তো শুনি, আমি একটু ভয় পেতে চাই। আলো ধীরে ধীরে তার দুঃস্বপ্নের কথা ইসমামকে বলে। সবটা শুনে ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর উচ্চ স্বরে হাসতে শুরু করে। আলো বিরক্ত হয়ে বলে, হাসছো কেন তুমি? ইসমাম হাসি থামিয়ে বলে, তুমি পাগল হয়ে যাচ্ছ অদ্রিতা। ইয়াস আর মিজাকে কেন মাথা থেকে ঝেড়ে ফেলছো না? অন্তত সারাদিন ওই লোকটার কথা ভাবতে হবে। আমি কেন সারাদিন ওই লোকটার কথা ভাবতে যাব? ওই লোকটাই তো আমাকে প্রত্যেকটা দিন বিরক্ত করতে চলে আসে। ইসমাম চুপ হয়ে যায়। তারপর মৃদু স্বরে বলে, বিরক্ত করতে চলে আসি মানে? আর কিছু করেছিল উনি? আলু থতমত খেয়ে যায়। নিজের কথা ফিরিয়ে নিয়ে বলে, না মানে, সারাদিন বাড়ির সামনের রাস্তায় ওর নামে মিছিল হয়। শহরের আনাচে কানাচে যেখানেই যাই, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। বাদ দাও, এসবে জড়িয়ে ওনার। তুমি শুধু লেখাপড়ায় মন দাও। কাল আব্বুর সাথে ক্যাম্পেইন করতে যাব। একদিনই যাব। না, এসবের দরকার নেই। নিজের বয়স অনুযায়ী কাজ করো অদ্রিতা। সব ব্যাপারে বেশি কৌতূহল তোমার এসবে কেন জড়াতে হবে? অভিজ্ঞতার জন্য। ভবিষ্যতে আমিও রাজনীতিতে নামবো। হাসতে হাসতে আলো বলে। না অদ্রিতা। ধমকে সুরে বলে ইসমাম। আলো হাসি থামিয়ে বলে, মজা করছি। একদিনই যাব, প্রমিস। আর কখনো যাব না, কখনো না।
ইহানের মুখের কাছে ভাতে লুকমা তুলে ধরতেই ইহান মুখ সরিয়ে নেয়। বাবার ফোনে কার্টুন দেখছিল সে। ঋতু একটা ধমক দিতে গিয়েও দেয় না। ইলহামের দিকে একবার তাকায়, অসহায়ের মতো ঈশিতার দিকে তাকায়। ঈশিতা চোখ দিয়ে ইশারা করে ঋতুকে প্লেট সরিয়ে ফেলতে বলে। ইলহাম এবং সামিম ইয়াসার খাবার টেবিলে নিজেদের বাড়ির ব্যবসা সংক্রান্ত আলোচনা করছিল। ঋতু প্লেট সরিয়ে রেখে সামিম ইয়াসারের প্লেটের মাংস টুকরো তুলে দেয়। শামীম বলে, লাগবে না ঋতু। ঋতু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল। শামীম তাকায়। ইলহাম বলে, দেখছো না এখন গুরুত্বপূর্ণ আলোচনা করছি। শামীম ইলহামকে থামিয়ে দিয়ে বলে, বল, কোনো সমস্যা? ঋতু মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, ভাইয়া ইহানের জন্য একটা টিচার ঠিক করে দিলে ভালো হয়। ঋতু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওর জন্য একজন হুজুর ঠিক করে দিবেন। আরবি শেখাতে চাই, বাড়িতে এসে পড়িয়ে যাবে। আরবি শিক্ষা দিতে চাও মানে? এতটুকু বয়সে এত চাপ কেন নিতে হবে? ঋতু ইলহামের কথার জবাব না দিয়ে শামীম ইয়াসারকে বলে, গতরাতে আমার শাশুড়ি মাকে স্বপ্নে দেখেছি নাতিকে নিয়ে বসে আছেন। আমাকেও হঠাৎ বললেন আমার নাতিকে আলেম বানাতে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আলেম না হোক, কোরআন শরীফ পাঠ করাটা শিখে যাক অন্তত। ইলহাম এবং শামীম ইয়াসার দুজনই ঋতুর মুখে মায়ের কথা শুনে তাকায়। ঋতু বলে, কাল কিছু এতিম বাচ্চাদের খাওয়াতে যাই ভাইয়া, ব্যবস্থা করে দিলে ভালো হয়। সংসারের পুরো দায়িত্ব তোমার হাতে ঋতু। ঈশিতা নাক গলায় না, তুমি যা ভালো মনে করো। ঠান্ডা গলায় বলে ইয়াসার। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, একজন আরবি টিচারও ঠিক করে দেব কালকের মধ্যে। ঋতুর মুখে হাসি ফোটে। ঈশিতা ব্যাগ হাতে নিয়ে উঠে দৌড়ে শামীম আর ইলহামকে উদ্দেশ্য করে বলে, আমি আসছি ভাইয়া, ভার্সিটিতে যাচ্ছি। গাড়ি নিয়ে যা। না, রিক্সা করে যাব। ইলহাম ভ্রু কুঁচকে বলে, নিজেদের গাড়ি থাকতে রিস্কা কেন? গাড়ির ভেতরে দম বন্ধ লাগে, সারাদিন তোমার এই বন্ধ পরিবেশে থাকি, বাইরে গিয়েও পরিবেশটা একটু চেঞ্জ করবো না? ঈশিতা চলে যায়। ইলহাম শামীম ইয়াসারকে বলে, ঈশিতা আর ইসমান যে চমস তা ওদের হাবভাব দেখলেই বুঝে ফেলা যায় ভাইয়া। শামীম ইয়াসার কিছু বলে না, চুপচাপ খেতে থাকে। ইলহাম বলে, মামারা যাওয়ার পরে এই সংসারটা কেমন ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার জন্য মেয়ে দেখতে পারি ভাইয়া। বাবাও চায় তুমি এখন বিয়ে করো। শামীম খেতে খেতে বলে, দেখ, তবে আমার জন্য না, ছুটোর জন্য। ওকে বিয়ে করে দেব, দেশে ফিরিয়ে এনে সুন্দরী এবং নম্র ভদ্র দেখে একটা মেয়ে দেখবি ঋতুর মতো। এ বাড়িতে কোনো উড়নচণ্ডী টাইপের মেয়ে বউ হয়ে আসবে না। আমার মায়ের প্রতিচ্ছবি হতে হবে। তার মতো করে নিপুণ হাতে সংসার সামলানোর দক্ষতা থাকতে হবে। দেখলে যেন মনে হয় আমি আমার মাকে দেখছি। তোমাকে এমনভাবে যত্ন করছে আব্বু, মনে হচ্ছে তুমি এই শহরের মেয়র কনফার্ম। আতাউর আলম মেয়ের কথাই মুচকি হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এরা আমাকে খুব ভালোবাসে। আতাউর আলমের চাচাতো ভাই খোরশেদ পেছন থেকে বলে ওঠে, এইসব বস্তি লোকদের ভরসা নাই ভাইজান, এরা গিরগিটির চেয়েও দ্রুত রং বদলায়। যেদিকে ঝোঁক বেশি সেদিকে ঝুঁকে থাকতে পছন্দ করে। আপনাকে বুঝতেই দেবে না এরা আপনার বিরোধী, কিন্তু তলে তলে ঠিকই যে টাকা দিয়ে কিনতে পারবে সিলটা তার নামের উপরেই লাগাবে। আলো তার চাচার বিরোধিতা করেই বলে, মোটেই না, এদের চোখ বলে দিচ্ছে এরা কতটা স্বচ্ছ। তুই সেদিনের মেয়ে, তুই কি মানুষ চিনিস? আপনার থেকেও বেশি চিনি চাচু। খোরশেদ থতমত খায়। এই আলো অনেক চালাক পেয়ে। এর সাথে তর্কে গেলে পয়েন্টে পয়েন্টে ধরা খেতে হয় তার। প্রসঙ্গ পাল্টে খোরশেদ বলে, এই রোদ গরমে তুই কেন আসতে গেলি? এত গরমে দৃষ্টিকটু লাগছে ব্যাপারটা। আমরা তো সবাই আছি ভাইজানের সাথে। বড় সেই জন্যই তো এসেছি, ছোট হলে তো আসতাম না। খোরশেদ চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, কি জানেন তো চাচু, আমার ভালো মানুষ বাবার নতুন নতুন কিছু অদৃশ্য শত্রু হয়েছে। তাদেরকে আবু ডিটেক্ট করতে পারছে না। বয়সের ভারে আবু দৃষ্টি ঘোলাটে হয়ে গিয়েছে। আমার দৃষ্টি পরিষ্কার, খুব সহজেই ডিটেক্ট করতে পারবো। তাই আপুর বডিগার্ড হিসেবে এসেছি। আতাউর আলো মেয়ের কথায় হেসে ফেলে। নিজের হাতে মেয়েকে গড়েছেন তিনি। মেয়েটি তার মতোই দুঃসাহসী, কথাবার্তাও তার মতো করেই বলে। শুনে চমকে যেতে হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আতাউর আলম বলে,
এবার রেডিও কলোনির দিকে যেতে চাচ্ছি। আতাউর আলমের কর্মীরা সবাই উঠে দাঁড়ায়। আলো উৎকণ্ঠা নিয়ে বলে, আজ বরং থাক বাবা, চাচারা যাক, তুমি তো হাঁটতেই পারছো না। আরে দূর, এখনই যদি নিজে গিয়ে তৃণমূল পর্যায়ের মানুষদের থেকে ভোট চাইতে না পারি, তাহলে লোকজন আমাকে কতটুকু ভরসা করবে বলতো? ঠিক আছে, তবে আমিও যাব তোমার সাথে। মুখোমুখি দুটো দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থী সাবিব ইয়াসার মির্জা এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর আলম। রেডিও কলোনির মোড়ে এসে দুটি দলের মুখোমুখি হয়। রাস্তা পুরোটা আটকে দাঁড়িয়ে পড়েছে তারা। আলো শামীম ইয়াসেরকে দেখে কোনো এক অচেনা কারণে আতাউর আলমের পেছনে দাঁড়ায়। শামীম ইয়াসের তা খেয়াল করেছে। আতাউর আলমের দিকে তাকে মৃদু হেসে বলে, অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে। আতাউর আলম তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে বলে, দেখে খুশি হয়নি নিশ্চয়ই, তাও আবার এভাবে? শামীম ইয়াসের শুকনো হাসি হাসে। তার পেছন থেকে জামিল বলে ওঠে, আমরা আগে এসেছি, কলোনিতে আমরা প্রথমে ঢুকবো। মামার বাড়ির আবদার, এখানে আব্বুর কর্মীরা আগে এসেছে, আমরা আগে ঢুকবো। আতাউর আলমের পেছন থেকে ক্ষীণ কিন্তু তেজি কণ্ঠে বলে আলো। শামীম চোখ সরিয়ে আলোকে দেখে। আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, মেয়েকে কেন এসব রাজনীতি শেখাচ্ছে? পড়াশোনা করতে মন না চাইলে ওকে বিয়ে দিয়ে দিন। রাজনীতি মেয়েদের বিষয় না। আমার মেয়ে কি করবে আর কি করবে না তা আমি আর আমার মেয়ে বুঝবো। একটু থেমে আতাউর আলম বলে, আমি বুঝতেই পারিনি তোমার মতো সেদিনের একটা ছেলেকে পার্টি নমিনেশন দেবে। বারবার বলতেন আমি দিবা স্বপ্ন দেখছি। এখনো বলবো তুমি দিবা স্বপ্ন দেখছো। পার্টি নমিনেশন দিয়েছো শুধু, এবার ভোটে জিতে দেখাও। দিবা স্বপ্ন আপনি দেখছেন। আপনার মতো 2 টাকার রিপোর্টার অতীতে 2-1টা সাহসী কাজ করে জনগণকে খুশি করেছেন। সেজন্য ভাববেন না জনগণ আপনাকে শহর দেখভালের দায়িত্ব দেবে। 2 টাকার রিপোর্টার মানে? কোন সাহসে আপনি আমার আব্বুকে 2 টাকার রিপোর্টার বলছেন? বেহায়া বেশরম লোক, নির্লজ্জ কোথাকার। ছেলের নারীর কেলেঙ্কারির জের ধরে বাপকে সংসদ সদস্যের পদ হারাতে হয়েছে, ভুলে গেছেন সেসব কথা? সরকারের টাকা মেরে কালো টাকার পাহাড় বানিয়ে একজন সৎ লোককে 2 টাকার রিপোর্টার বলছেন? শামীম চোখ রাঙিয়ে আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, এই কলোনিতে এখন আতাউল আলমের কর্মীরা ঢুকবে, দেখি কে আটকায়। জামিল দাঁত খিচিয়ে বলে, শামীম ইয়াসার মির্জার লোক ঢুকবে, দেখা যাবে কাদের কত দম। শামীম জামিলকে থামিয়ে দিয়ে বলে, ঢুকতে দে ওদের। কিন্তু ভাই, কথা কম, ঢুকতে দে। আলো তাচ্ছিল্য সাথে বলে ওঠে, এমনিতেও আপনারা আগে ঢুকলে ছাটার বাড়ি খেয়ে বের হতেন, অপোজিট পার্টির সামনে মুখ লোকানোর জায়গা পেতেন না তখন। আতাউর আলম আলোকে থামিয়ে দিয়ে বলে, শামীম ইয়াসের লোকজন রাস্তা থেকে সরে দাঁড়ায়। স্বতন্ত্র প্রার্থী আতাউর আলমের কর্মীরা সবাই কলোনিতে প্রবেশ করে। যাওয়ার আগে আলো এক মুহূর্তের জন্য শামীম ইয়াসের দিকে তাকায়। শামীম ইয়াসার তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ভাই এই মেয়েটাকে আর নেওয়া যাচ্ছে না, অতিরিক্ত অসহ্যকর। রেগে মেগে বলে জামিল। শামীম ইয়াসের চুপ করে দাঁড়িয়ে আছে। সে কি ভাবছে? একটা গল্প বলি শোন। একবার এক শকুনের বাচ্চা তার শকুন মায়ের কাছে বলল, মা আমার মানুষের মাংস খেতে ইচ্ছা করছে। শকুন মা তখন এক বুদ্ধি বের করলো। এক টুকরো গরুর মাংস নিয়ে গিয়ে হিন্দুপাড়ায় ফেলে দিয়ে আসলো এবং এক টুকরা শুকুরের মাংস নিয়ে এক মুসলমানদের মহল্লায় ফেলে দিয়ে আসলো। তারপর চুপ করে নিজের ছানা নিয়ে গাপটি মেরে থাকলো। কিছু সময় পর গরু আর শুকুরের মাংসের জের ধরে 2 সম্পদের মধ্যে দাঙ্গা শুরু হলো। সেই দাঙ্গায় গোটা কয়েক লোক মরে লাশ হয়ে পড়ে থাকলো। শকুন তখন তার ছানাকে বলল, যা বাবা, এখন ইচ্ছা মতো মানুষের মাংস খাতই। জায়েদ আলী শমশের ভুইয়ার দিকে তাকিয়ে বলে, আপনি কি পরোক্ষভাবে নিজেকে ওই শকুনের সাথে তুলনা করলেন? শমশের ভুইয়া থতমত খেয়ে বলে, না বেকুব, আমি আসলে উদাহরণ দিচ্ছি কিভাবে ইয়াসার মির্জা আর আতাউর আলমের মধ্যে সংঘর্ষণ সৃষ্টি করবে তার হিট দিচ্ছি। কিন্তু এটা তো কোনো সাম্প্রদায়িক ইস্যু না, রাজনীতি। মাংস ছড়াছড়ি করে কী হবে? শমশের ভুইয়া প্রচণ্ড বিরক্ত হয়ে মুখে চক্রান্ত শব্দ করে বলে, তুমি এত মাথা মোটা হলে কবে থেকে জায়েদ? এখন কি হাতে কলমে শিখে দিতে হবে কিভাবে কি করবে? জায়েদ আলী আমতা আমতা করে বলে,
না, আমাদের ছেলেদের কাজে লাগিয়ে দিয়েছি। গুড, এখন যাও। আর ইয়াস স্যারের ডান হাত জামিলের ব্যাপারে কি করলে? সুযোগ পেলেই সরিয়ে দেবো। ভাই, একটা খারাপ খবর আছে। সকাল সকাল পার্টি অফিসে এসে জামিলের মুখে কথাটা শুনে ইয়াসের কপাল কুঁচকে যায়। জামিলের দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। জামিল বলে, উত্তরের এলাকাগুলো থেকে আতাউরের লোকজন আপনার সব সাইনবোর্ড খুলে ফেলেছে, সব নষ্ট করে ফেলেছে। আমাদের ছেলেরা খেপে গিয়ে ওদের একটাকে ধরেছে, মারামারি হয়েছে খুব। পুলিশ এসে দুই পক্ষের ছেলেদের ধরে নিয়ে গেছে। শামীম ইয়াসের প্রচণ্ড রেগে যায়, দাঁত খিচিয়ে বলে, তোরা কি করেছিলি? গাছ কাটছিলি? ভাই, ভোরের আলো ফোটার আগে এই কাজ হয়েছে। লোকজন বলছে সব আতাউরের লোকজনের কাজ। আর মারামারির সময় আমি ছিলাম না, বউয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি থাকতে পারিনি। শামীম উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, মারামারি করার পারমিশন দিয়েছে কদের? ইলেকশনের আগে আমায় কেস খাইয়ে ছাড়বে দেখছি। আমি আসছি। ভাই ভাই মাথা ঠান্ডা করেন, ভাই মাথা ঠান্ডা করেন। ছেলেপুলেরা দেখছে সবটা। আমি দেখতে চাই জামিল, ওদের থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। উকিলকে ফোন কর। বাইরে বৃষ্টি পড়ছে ভাই, কিচ্ছুক্ষণ অপেক্ষা করেন। এক্ষুনি যাব, তুই বাইরে যা, তোর বউকে ডাক্তারের কাছে নিয়ে যা। জামিল কিছু বলে না। শামীম ইয়াসের খেপে গিয়েছে, তাকে এই মুহূর্তে বাধা দিলে সে শুনবে না, তা জামিল জানে। ইয়াসের রাগে কাঁপতে কাঁপতে বলে, সেদিন বড়া জনসভায় আমাকে তাপ্পড় মেরে বলেছিল আমি নাকি কাপুরুষের মতো ওর বাবাকে পেছন থেকে ছুরি মেরেছি। সামনাসামনি লড়ার মতো ক্ষমতা আমার নেই। আর ওর বাবা এখন রাতের অন্ধকারে বিরোধী পার্টির সাইনবোর্ড খুলে ফেলছে। এর শেষ দেখে ছাড়বো আমি। গায়ের সাথে ভেজা পাঞ্জাবি লেপ্টে আছে। টেবিলের উপর এক কাপ ধোয়া উঠে গরম চা, হাতে গাড়ির চাবি। শামীম চাবিটা দিয়ে টেবিলের উপর ঠক ঠক আওয়াজ করছে। আতাউর আলম সেদিকে একবার তাকিয়ে ওসি সালামের কথায় কান দেয়। ওসি সালাম বলতে থাকে, আপনাদের দুজনের ছেলেরাই সমানে সমান। নিজেদের ছেলেদের সামলানোর দায়িত্ব আপনাদের। এখনই এত দায়িত্বহীনের মতো কাজ করলে মেয়র হয়ে কি করবেন? শামীম চায়ের কাপ উঠিয়ে চুমুক দেয়। ওসি বলতে থাকে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, দুদিন পরে নির্বাচন। ছেলেদের সামনে রাখুন, ছেলেদের সামলে রাখুন। ফের আমার খপ্পরে পড়লে একটাকেও ছাড়বো না। সরকারি দলের ছেলেগুলোর দোষ সব ইয়াসারের পোষা কুকুর। তারা আগে আমার ছেলেদের উপর হাত তুলেছে। আর আপনি চোরের মতো আমার সাইনবোর্ড পোস্টার খুলে ফেলছেন নিজের এলাকা থেকে। এত ভয় সামিন ইয়াসারকে? ভয়ের চোটে সব শুকিয়ে গিয়েছে, তাই না? মুখ সামলে কথা বলো, বেয়াদব ছেলে। আপনিও মুখ সামলে কথা বলুন। আরে আরে কি হচ্ছে কি এসব? ভুলে গেছেন এটা থানা? না, ভুলিনি ওসি সাহেব। আমি আমার ছেলেদের নিয়ে গ্যারান্টি দিচ্ছি ভবিষ্যতে এমন কিছু হবে না। আপনিও ইয়াসারকে বলে দিন ও যাতে ওর কুকুরগুলোকে সামলে রাখে। আতাউর আলম হুমকির মতো করে কথাটি বলে চলে যায়। শামীম ইয়াসের রাগের হাত মুষ্টিবদ্ধ করে রাখে। কিছুক্ষণ বাদে সেও থানা থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বাইরে। থানা থেকে বের হতে হতে রাত হয়ে গিয়েছে। ইমতিয়াজ মির্জা অনেকবার ছেলেকে ফোন দিয়েছে। শামীম ফোনটা রিসিভ না করে রেখে দিয়েছে। এক মনে ড্রাইভিং করছে সে। থানাপাড়ার রোড পার হয়ে মোড় নিতেই আচমকা দূর থেকে কেউ তার গাড়ি লক্ষ্য করে একটা মাঝারি সাইজের পাথর ছুঁড়ে মারে। শামীমের গাড়ির সামনে কাচে লেগে তাতে ফাটল ধরে যায়। হুট করে ব্রেক কষে শামীম, দাঁত খিচিয়ে চেঁচিয়ে ওঠে, বাস্টার্ড! গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। বৃষ্টির কারণে রাস্তা শুনশান হয়ে আছে। ল্যাম্পপোস্টের বাতিটা পিট পিট করে জ্বলছে। শামীম বিকট শব্দে চেঁচিয়ে ওঠে, সাহস থাকলে সামনে আয়, একেবারে পুঁতে দেব। সামনে আয় বলছি। মাঘের শীত বাঘের গায়ে, স্বামী নিশান মেয়ে মানুষের চর খায়। 3-4জন কম বয়সী ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সবাই একসাথে চেঁচিয়ে কথাটা বলে। শামীম আওয়াজটা কোন দিক থেকে আসছে সেদিকে লক্ষ্য করে ছুটে যায়, কিন্তু সে গিয়ে কাউকেই খুঁজে পায় না সেখানে। শামীম চেঁচিয়ে বলে, মায়ের বুকের দুধ খেয়ে থাকলে এদিকে আয় শরীরা। এমন সময় শামীমের ফোনে বেজে ওঠে। ভেজা হাতে ফোনটা রিসিভ করতেই বেশ বেগ পেতে হয়। কোনো মতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাহাত বলে, ভাই, জামিল ভাইকে কেউ কুপিয়েছে। আইসিইউতে সামনে দাঁড়িয়ে আছে দলের বাকি সদস্যরা।
প্রত্যেকের মুখের প্রবল উৎকণ্ঠার ছাপ। রাহাত দাঁড়িয়ে কাঁদছে। শামীম এক প্রকার দৌড়ে যায় গিয়ে রাহাতকে ধরে বলে। কেমন আছো বল, কেমন আছে? কথাগুলো জিজ্ঞাসা করতে গিয়ে শামীমের গলা কেঁপে ওঠে। রাহাত হাউমাউ করে কেঁদে ওঠে। গলা থেকে কথা বের হচ্ছে না তার। শামীম মাথায় হাত দিয়ে বেঞ্চিতে বসে পড়ে। তার সমস্ত শরীর কাঁপছে। জামিল শুধুমাত্র তার ডান হাত ছিল না, জামিলের জন্য শামীমের অন্যরকম মায়া। প্রচণ্ড স্নেহ করে সে এতিম ছেলেটাকে। ভালো আছে ভাইয়া, জামিল খুশি আপনার জন্য জান দিতে পেরে, চিন্তা করবেন না। নারী কণ্ঠ শুনতে পেয়ে স্বামী মাথা তুলে তাকায়। তার সামনে জামিলের গর্ভবতী স্ত্রী হেনা দাঁড়িয়ে। হেনা ভাবি, আপনি আসুন। কেন আসলেন এখানে? হেনা ধীরে ধীরে বেঞ্চিতে শামীমের পাশে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই অসুস্থ। শামীম কাঁপা কাঁপা গলায় বলে, তুমি ঠিক হও হেনা, কিচ্ছু হবে না ওর, আমি হতে দিব না। আমি ঠিক আছি ভাইয়া। চামচাদের বউদের ঠিক থাকতে হয়, এসব পরিস্থিতি অহরহরই আসে এদের জীবনে। শামীম হেনার মুখের দিকে তাকিয়ে আছে। হেনা বলে, শামীম ভাইয়ের জন্য জান দিয়ে দেব, কথাটাও সব সময় বলতো ভাইয়া, আজ সত্যিই হতে চলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনাদের আর কি ভাইয়া, একজন চামচা চলে গেলে 10 জন চামচা প্রস্তুত আপনাদের সেবার জন্য। ভাবি, শামীম ভাইয়ের সাথে এভাবে কেন কথা বলছেন? শামীম ভাইয়ের কি দোষ? আরাফের দিকে তাকিয়ে হেনা ম্লান হেসে বলে, আমি তাকে দোষ দিইনি, কাউকে দোষ দিইনি আমি, শুধু কষ্ট হচ্ছে আরাফ, আমার সন্তান জন্মের আগেই এতিম হয়ে গেল। ঝরঝর করে কেঁদে দেয় হেনা। তার কান্না থামছেই না। কিছুক্ষণ শব্দ করে কেঁদে বলে, কতবার করে বললাম ছেড়ে দিন আমার স্বামীকে, ছেড়ে দিন। আমাকে এই অবস্থায় দেখেও একটু মায়া হলো না আতাউর আলমের লোকদের। ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে কোপ বসায় ওর গায়ে। শামীম হেনার দিকে তাকায়। তার চোখ মুখে বিস্ময়। বাক্রুদ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে আসে। দলের ছেলেগুলো সব মুখ চাওয়াচাই করতে থাকে। শামীম তেজি কণ্ঠে বলে ওঠে, আতাউর আলমের লোক করেছে এসব। হেনা কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। অপুষ্ট স্বরে বলে, 4 জন ছিল, বলেছে আগে তোকে শেষ করব, তারপর তোর শামীম ভাইকে। এই শহরের মেয়র হবে আমাদের আতাউর সাহেব, অন্য কেউ না। ফুয়াদ ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে ওদের মাঝে। সবুজ খেপে গিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে বলে, ভাই চলেন, থানায় চলেন। শামীম কঠিন গলায় বলে, না। যাবেন না? তাহলে চলেন, লটকে গিয়ে আসি। শামীম তেজি কণ্ঠে বলে, না। হেনা কান্না থামিয়ে বলে, আমায় একটা কথা দিবেন ভাইয়া, ও যদি কখনো সুস্থ হয়ে ওঠে আপনি প্লিজ ওকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন। ও কখনো আপনাকে ছাড়তে চাইবে না ভাইয়া, আপনি ওকে প্লিজ নিজে থেকে ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেবেন। শামীম হেনার কথার জবাব না দিয়ে রাহাতকে বলে, রাহাত। জি ভাই। চল আমার সাথে। কোথায় কোথায় যাবি তুই? শামীম ফুয়াদের দিকে তাকায়। শামীমের দৃষ্টি দেখে ফুয়াদ ভয় পেয়ে যায়। চোখ দুটো রাগে ক্ষোভে লাল হয়ে গিয়েছে। তেজি কণ্ঠে বলে ওঠে, জামিল আমার শরীরের একটা অঙ্গ ফুয়াদ, আমার ছোট ভাইয়ের মতো। ও না থাকলে আমি অনেকটাই অচল, এটা সবাই জানে। তাই ওকে রাস্তা থেকে সরিয়ে আমাকে নাড়িয়ে দিয়ে ইলেকশন জিততে চেয়েছিল আতাউর। জামিলকে সরিয়ে দেওয়া মানে আমার এক পা পঙ্গু করে দেওয়া। ওই আতাউর এটাই চেয়েছে ফুয়াদ। আমি ওকে বোঝাবো পঙ্গু কীভাবে করতে হয়। ওর 2 পা আমি পঙ্গু করে দেব। তুই কি পাগল হয়ে গেলি? মাথা ঠান্ডা কর, আইন আছে দেশে, যদি ও অপরাধ করে থাকে আইন ওকে শাস্তি দিবে। শামীম ফুয়াদের কথায় ভ্রুক্ষেপ না করে হেনার দিকে একবার তাকায়। ধীরভাবে বলে ওঠে, তোমার স্বামীর জ্ঞান ফেরার আগে আমি আমার সুদ তুলব। তারপর আরাফের দিকে তাকিয়ে বলে, হেনাকে বাড়িতে নিয়ে যা। ঋতু আর ইসে থেকে বলবি শামীম ভাই ওর চূড়ান্ত যত্ন নিতে বলেছে। হেনা কিছু বুঝতে পারছে না শামীমের কথা। আরাফ বলে, ভাবি ওঠেন, আরে ওঠেন তো, আমার বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছেন? চলেন, জামিল ভাই কাল সকালের মধ্যে ভালো হয়ে যাবে। সবাই এক প্রকার জোর করে হেনাকে পাঠিয়ে দেয় আরাফের সাথে। শামীম উঠে দাঁড়ায়। সবুজের দিকে তাকিয়ে বলে, তুই জামিলের কাছে থাকবি। সবুজ মাথা নাড়ায়। রাহাত বলে, কি করব ভাই এখন? আতাউরের গোষ্ঠী উদ্ধার। তুই কি করতে চাইছিস? শামীম ইয়েসের রাহাতের দিকে তাকিয়ে বলে, আতাউরের মেয়ে সানশাইন কোচিং সেন্টারে পড়ায় না? এখন রাত 8:30 বাজে। 9টায় কোচিং থেকে বের হয় ওই মেয়েটা। 9:30 নাগাদ ওই মেয়েকে আমাদের পার্টি অফিসে নিয়ে আসবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শামীমের দিকে। ফুয়াদ চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, পাগল হয়েছিস তুই? আগুন নিয়ে খেলতে চাইছিস?
শামীম ফুয়াদের কথার উত্তর না দিয়ে রাহাত এবং দলের আরও দুজন ছেলেকে বলে, কাজটা কিভাবে করবি তোরা বাপ, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে আতাউরের মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। রাহাত কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে তার নেতার কথায়, কিন্তু কাজটা তাকে করতেই হবে। ফুয়াদ রেগে গিয়ে শামীমকে বলে, তোকে থেমে যেতে বলছি আমি শামিন। শামিন থামবে না ফুয়াদ। সেদিন চড় মারার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন ওই মেয়ে তার উদ্ধতা দেখিয়ে এসেছে। মেয়ে মানুষ বলে নজর আন্দাজ করে গিয়েছি, বেশি কিছু বলেনি। 2-1 বার ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে মাত্র, কিন্তু আজ যেটা হলো তার জন্য আতাউরকে অনেক বড় কেশারও দিতে হবে। মেয়ের হবার স্বপ্ন দুলিশ্বাত করে দেবো আমি, ওর থেকে অনেক বড় দাম নিয়ে ছাড়বো। তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে বাড়ি চলে যা, নয়তো আমার সাথে পার্টি অফিসে চল। ম্যাম আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম সালাম। সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে কাল, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আলো হেসে তার 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় জানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:50। 10 মিনিট আগে ছুটি দিয়েছে আজ। কোচিংয়ের হেড ম্যাডাম মিনতি দেবী এসে বলে, ছুটি দিয়ে দিয়েছ, বেশ নিচের তলায় এসো, তবে আমার সাথে চা খেয়ে যাও। না ম্যাম, আমি আসছি, আমার সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। মিনতি দেবীকে বিদায় জানিয়ে ব্যাগ থেকে ফোন বের করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামে আলো। ইসমাম 14 বার ফোন দিয়েছে। আলো আনমনে হাসে, এই ছেলেটা এত অদ্ভুত কেন। ফোন ব্যাক করে কানে ধরতে ইসমাম রিসিভ করে বলে, কি করেছিলে? তুমি তো জানো আমি কি করছিলাম ইসমান, এতবার ফোন দাও কেন? 2 বার ফোন দিয়ে বসে থাকতে পারো না? ইসমাম হেসে বলে, খুব অস্থির হয়ে যায় আমি, আসলে দূরে থাকি তো, তাই মনে হয় এই বুঝি আমাকে ঠকিয়ে কেন বিএসএস ক্যালেন্ডারকে বিয়ে করে নিলে। ঢং দেখলে আর পাচ্ছি না। ঠিক আছে, আর ঢং করলাম না, তুমি বাড়িতে যাও, সাবধানে যেও। ইসমান শোনো। ইসমাম ফোনটা কেটে দিতে যাচ্ছিল, আলোর কথাই থেমে যায়। হ্যাঁ বলো অদ্রিতা। লাভ ইউ। ইসমাম ঠোঁটে প্রশান্ত হয়ে যায় হাসিতে, মৃদু স্বরে বলে, লাভ ইউ টু। ফোন কেটে দিয়ে আলো এদিক ওদিক তাকায়। ব্যস্ত রাস্তাটাও আজ কেমন শুনশাম হয়ে আছে। 2 দিন ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, গা না ভিজলেও বেশ অস্বস্তিকর। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রিক্সার জন্য। রাস্তা দিয়ে 2-1 লোক যাওয়া আসা করছে। আলো কিছু না ভেবেই হাঁটা শুরু করে। হঠাৎ করে তার সামনে একটা বাইক এসে থামে। আলো দাঁড়িয়ে পড়ে। হেলমেট সরিয়ে বাইক থেকে নেমে পড়ে রাহাত এবং রনি। আলো চমকে ওঠে, খানিকটা ঘাবড়ে গিয়ে বলে, আপনারা? হ্যাঁ আমরা। স্বাভাবিক কণ্ঠে রাহাত বলে। আলো রেগে গিয়ে বলে, কি চাই? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আমাদের কিছু চাই না ভাই, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। ভাই মানে কোন ভাই? ভাই তো একটাই, শামিন ইয়াসার ভাই, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। ফাইজলামি হচ্ছে, সরে দাঁড়ান পথ থেকে, নয়তো এক্ষুনি 999-এ ফোন দেবো আমি। রাহাত একটা তাচ্ছিল্যর হাসি হাসে। ইতিমধ্যে শামীম ইয়াসের গাড়ি এসে থামে। গাড়ি থেকে শামীম ইয়াসে নেমে আলোর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। আলো শামীমের দেখে খেপে যায়, চেঁচিয়ে বলে, অসভ্য লোক, কি চাই আপনার? শামীম কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রনিকে চোখ দিয়ে ইশারা করে। রনি আলোকে বলে, চোখ বন্ধ করেন তো আপা। মানে? আরাফ মুখে চক্রান্ত শব্দ করে পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করে। আলো কিছু বুঝে ওঠার আগে স্প্রে করে দেয় আলোর মুখে। অচেতন হয়ে আলো লুটিয়ে পড়ে যেতে নেয় মাটিতে। রাহাত ধরে ফেলে, সাবধানে ধর ওকে, মেয়ে মানুষ। গম্ভীর কণ্ঠে বলে ওঠে ইয়াসেন। রাহাত মাথা নেড়ে আলোকে ধরে ধরে শামীমের গাড়িতে ড্রাইভিং সিটে পাশের সিটটাতে বসিয়ে দেয়। অচেতন আলো কাত হয়ে পড়ে থাকে। আরাফ বলে, ভাই এইমাত্র কি আমরা কিডন্যাপ করলাম? শামীম কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। রাহাত রনির কাছে বাইকের চাবি দিয়ে নিজেও গিয়ে শামীমের গাড়িতে ওঠে। শামীম আলোর মুখের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট করে রাহাত বলে, ভাই আপনি না বলেছেন ওকে নিয়ে আপনার পার্টি অফিসে যেতে, আপনি নিজেই চলে এলেন যে? সিদ্ধান্ত পাল্টেছি, এখন আমার বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কি হবে ভাই? তাছাড়া ওকে নিয়ে কি করবেন আপনি? না মানে আপনার খারাপ কোনো উদ্দেশ্য নেই তা আমি জানি, কিন্তু একটা মেয়েকে এভাবে কিডন্যাপ করে, ভাই এটা তো ঘোর অপরাধ, ধরা পড়লে জামিন নেই।
শামীম কোনো কথা বলছে না, এক মনে ড্রাইভ করতে থাকে। সে নিজেও জানে সে আগুন নিয়ে খেলছে, কিন্তু খেলাটা তাকে শেষ করতেই হবে। ড্রাইভিং করতে করতে একবার সে আলোর মুখের দিকে তাকায়। কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। অবচেতন অবস্থায় একেবারেই নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে, অথচ মেয়েটা কি প্রচণ্ড তেজি। যেই তেজি ইয়াসার অপছন্দের। ইয়াসার হজম করতে পারে না। রাহাত পেছন থেকে বলে, ইচ্ছে করছে দুই গালে দুইটা চর বসাই ভাই। ওর বাপ যে এত বড় একটা শয়তান কখনো বুঝতে পারিনি। ভাই কি করে জানি না, তবে আমি হলে অবশ্যই ওকে থাপ্পড় মারতে মারতে সব দাঁত বের করে নিতাম। ওকে আটকে রেখে তাউরের কাছে টাকা চাইবেন ভাই? কিন্তু আপনার তো টাকার অভাব নেই। আরে দূর, ওকে ভাই ভয় দেখাবে, ঠিক হবে, একেবারে ঠিক হবে। ওর বাপ উচিত শিক্ষা পাবে। কিন্তু ভাই ওকে ছেড়ে দিতেই তো পুলিশের কাছে বলে দেবে সব, আর ওর বাবা তো বসে থাকবে না। কিচ্ছু করতে পারবে না। গম্ভীর এবং তেজি কণ্ঠে বলে ওঠে শামীম। রাহাত এবং আরাফ কিছু না বুঝে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। আলোর মুখের দিকে একবার তাকিয়ে শামীম রাহাতকে বলে, ওর ফোনটা বের কর ব্যাগ থেকে, আতারকে মেসেজ দিয়ে দে 2 ঘন্টা অন্তত নিশ্চিন্তে থাকুক, মেয়ের জন্য দুশ্চিন্তা না করুক। শামীম ইয়াসের পৌঁছাসি হাসি হাসে, তারপর ড্রাইভিংয়ে মন দেয়। পানির গ্লাস হাতে শামীমের পেছনে এসে দাঁড়ায় রেহানা। আতাউর আলম স্টাডি রুম বসে কিছু কাগজপত্র দেখছিল। রেহানা পায়ের শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। রেহানা বলে, শুনছ, মেয়েটা তো এখনো এলো না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তার কিছুই নেই, মেসেজে বলেছে ফিরতে রাত হবে, একটু ব্যস্ত সে। তুমি আবার অযথা ফোন দিয়ে বিরক্ত করো না, রেগে যাবে। তুমি সব সময় মেয়েটাকে এভাবেই লাই দাও। একটা বিপদ ঘটে গেলে তখন বুঝবে এই পৃথিবী মেয়েদের জন্য কতটা খারাপ, তা জানো না? জানি, তবে আমার মেয়ে তো সাধারণ কোনো মেয়ে নয়। ওকে আমি সাধারণ অন্য সব মেয়েদের মতো বড় করিনি। কি কাজ জিজ্ঞেস করো মেসেজ দিয়ে। আর তেমন হলে আয়া তাজানকে পাঠিয়ে দাও, ওরা নিয়ে আসবে আলোকে। তুমি যাও তো, একটু পরে আমি গিয়ে নিয়ে আসবো ওকে। যাও তুমি। রিহানা বেগম ঘর থেকে চিন্তিত মুখ নিয়ে বের হয়। তার শরীরটা একটু একটু কাঁপছে, বুকটা কেমন খা খা করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। বাড়ির নাম শান্তিনীর, আগে ছিল মির্জা ম্যানসেন। শামীমের মা হোসেন আর শান্তির মৃত্যুর পর শামীমের নাম রেখেছে। শামীমের গাড়ির শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার পোনা এসে গেট খুলে দেয়। পৌঁছের কাছে এসে গাড়ি থামিয়ে শামীম নেমে পড়ে গাড়ি থেকে। পোনার দিকে তাকিয়ে বলে, পুনা চাচা, ঈশিতা আর ঋতুকে ডেকে আনুন। পুনা মাথা নাড়িয়ে এক ছুটে দৌড়ে যায় ভেতরে। রাহাত এবং আরাফ নেমে দাঁড়ায়। তারা উৎসুক হয়ে তাকিয়ে আছে শামীম ইয়াসেরের দিকে। ঠিক কী ঘটতে চলেছে তাদের ভাই তারা যেটা বুঝতে পারছে না। ঈশিতা আর ঋতু বাইরে চলে এসেছে। ঈশিতা কিছুক্ষণ আগে ঘুমিয়ে গিয়েছিল। সে চোখ ডলতে ডলতে থাকে। ঋতু বলে, ভাইয়া কিছু হয়েছে? শামীম গভীর কণ্ঠে বলে ওঠে, দরজা খুলে ওকে ভিতরে নিয়ে যাও। কাকে? ঈশিতা অবাক হয়ে জানতে চায়। ভিতরে যে আছে তাকে। ঈশিতা আর ঋতু হতভম্ব হয়ে গাড়ির দরজা খুলে চমকে ওঠে। ঈশিতা এক প্রকার দৌড়ে চেঁচিয়ে ওঠে, মাই গড, এসব হচ্ছে কি ভাইয়া? এই মেয়েটা তো সেই মেয়েটা তোমাকে চর মেরেছিল, আতাউর আলমের মেয়ে। এখানে কেন আর এভাবে ঘুমোচ্ছে কেন? ভাইয়া প্লিজ পরিষ্কার করে বলো তো। ইলহাম এবং বাড়ির দুজন মহিলা সার্ভেন্ট এসে দাঁড়িয়েছে পৌঁছের নিচে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শামীমের ধমক সুরে বলে ওঠে, ও ঘুমাচ্ছে না, অচেতন হয়ে আছে। এত কথার জবাব দিতে পারবো না। হেকে গেস্ট রুমে নিয়ে যান নিস্তলার, মুখে পানির ছিটা মার, হুঁশ ফিরে পাবে। ঋতু ভাসুরের ধমক পেয়ে ঈশিতাকে বলে, আপু আগে ওনাকে ধরো, নিয়ে যাই ঘরে। তারপর মহিলা সার্ভেন্টদের দিকে ফিরে বলে, তোমরাও আসো খালা। সবাই ধরাধরি করে আলোকে ঘরে নিয়ে যায়। ইলহাম হতভম্ব হয়ে বলে, হচ্ছেটা কি ভাইয়া আসলে? কিছুই হচ্ছে না, তবে হতে চলেছে। ইলহাম কিছু বুঝতে পারছে না ভাইয়ের কথায়। শামীম আরাফের দিকে তাকিয়ে বলে, রনিকে ফোন দে, ওদিকের কি অবস্থা জেনে নেই। কলিং বেলের আওয়াজ পেয়ে রেহানা ছুটে এসে দরজা খোলে। দরজা খুলে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে 6 থেকে 7 জন অচেনা ছেলে। আতাউর আলম বসার ঘরের দিকে আস্তে আস্তে বলতে থাকে,
কি? আলো এসে গিয়েছে? তুমি শুধু শুধু টেনশন। কথা থামিয়ে দিয়ে আতাউর আলম রনির দিকে তাকায়। রনি একটা মুচকি হাসি দিয়ে দলবল নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আতাউর আলম চেঁচিয়ে বলে, তোদের সাহস তো কম না? সাহসে তো কিছুই দেখেননি চাচা। আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত, আমাদের শিরায় শিরায় রক্ত, গরম রক্ত। কথাটি বলি রনি বাকি ছেলেদের বলে, ওই নেংটি এদুর দুটোকে ধরে আন আগে। আজান আর আয়াত চেঁচামেচির আওয়াজ পেয়ে বসার ঘরের দিকেই আসছিল। দলের দুজন গিয়ে ওদের দুজনকে ধরে ফেলে। আতাউর আলম ঘাবড়ে গিয়ে বলে, ছাড় ওদের, ছাড় আমার ছেলেদের। ছেলেদের একটু ধরেছি বলে বিচি একেবারে শুকিয়ে গিয়েছে, তাই না চাচা? তাহলে শুনুন চাচা, আপনার মেয়েকে কিছুক্ষণ আগে ইয়াসার ভাই তুলে নিয়ে গিয়েছে তার বাড়িতে। রেহানা আর্তনাদ করে ওঠে, অবচেতন হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আতাউর আলম রনির মুখের দিকে তাকিয়ে আছে। আজান আয়াত চেঁচিয়ে উঠে বলে, মুখের পানির ছাপটা পড়তে আলো কপাল কুচকে ফেলে খানিকটা। বাড়ির কাজের খালা সিতারা ঋতুর দিকে তাকিয়ে বলে। ঋতু অসহায়ের মতো আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তার ভীষণ মায়া হচ্ছে অচেনা এই মেয়েটার জন্য। কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে সে পুরো ব্যাপারটায়। তার ভাসুরকে সে যতটুকু চেনে তাতে সে জানে স্বামী ইয়াসেরের নারীর দোষ নেই। তাহলে এই মেয়েটাকে কেন এনেছে তুলে? তবে কি ঋতুর ধারণা ভুল? এই বাড়ির সব ছেলেরাই এক? আলো ধীরে ধীরে চোখ খুলে তাকায়। ঘোলাটে দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে শূন্য। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরিস্থিতি অনুধাবন করে সে। লাফিয়ে উঠে বসে। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না সে। তার সামনে কতগুলো অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আলো সবার মুখের দিকে একবার তাকিয়ে অপুষ্ট স্বরে বলে ওঠে, আমি কোথায়? আমার বাড়িতে। দরজার পর্দা ঠেলে ইয়াসের মির্জা ভেতরে ঢোকে। আলো ঘৃণ্য কণ্ঠস্বর শুনে চমকে উঠে তাকায়। কিছুক্ষণ আগে সব কিছু তার বনে পড়তে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার গায়ে কোনো জোর সে পায় না। সামনে পা বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। ঈশিতা গিয়ে ধরে ফেলে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, জানোয়ার, তোর মতলব কি? আমাকে যেতে দে, কুত্তার বাচ্চা। শামীম হেসে ফেলে। আলোর চিৎকার তার কাছে কিছুটা বাঁশির আওয়াজের মতো লাগছে শুনতে। ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমরা বাইরে যাও, ওর সাথে আমার কথা আছে। ভাইয়া তুমি করতে চাইছো কি? বাবা কিন্তু রেগে যাবে খুব। তুমি এবার থামো, ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও। শামীম কঠিন গলায় বলে, তোদের বাইরে যেতে বলেছি 3 সেকেন্ডের মধ্যে। আলো ঈশিতার হাত ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আপনারা প্লিজ যাবেন না, ওই লোকটা প্রচণ্ড খারাপ, প্লিজ যাবেন না আপনারা। ঈশিতা নিরুপায় আলোর থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঋতুর সাথে ঘর থেকে বেরিয়ে যায়। আলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। শামীম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে আলোর মুখোমুখি বসে তাচ্ছিল্যর সাথে বলে, আমার বাবা সৎ, আমার বাবা মহৎ, এমনটাই বলো না তুমি সবসময়? তোমার এই অবস্থার জন্য 50% তোমার এই সুপার হিরো দায়ী, আর বাকি 50% তুমি নিজে। চাস কি তুই? শামীম ঠোঁট বাঁকিয়ে হাসে। তখনই ফুয়াদ এবং রাহাত এসে ঘরে ঢোকে। তাদের পিছু পিছু ঢোকে ইলহাম এবং আরাফ। আলো সেদিকে তাকায়। শামীম ফুয়াদের দিকে তাকিয়ে বলে, কাজে এসে গিয়েছে? ফুয়াদ একবার আলোর দিকে তাকাইয়ে মাথা নাড়ায়। আলো হতভম্ব হয়ে শামীমের দিকে তাকায়। রাহাত আরাফ অবাক হয়ে মুখ চাওয়াচাই করছে। ইলহাম বলে, ভাইয়া কাজে এসেছে কেন? কাজে কি করবে? বিয়ে পড়াবে। ঠান্ডা গলায় জবাব দেয় শামীম। ইলহাম হতভম্ব হয়ে বলে, বিয়ে পড়াবে মানে? কার বিয়ে? আলুর দেখে নিজের তর্জনী আঙুল তুলে তেজি কণ্ঠে শামীম ইয়াসার মির্জা বলে, ওর আর আমার। ফুয়াদ বাদে সবাই হতবাক হয়ে শামীমের মুখের দিকে তাকায়। আলো আতঙ্কিত হয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। বিকট শব্দে চেঁচিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হয়? সবাইকে পুনরায় অবাক করে দিয়ে শামীম আলোকে একটা চড় মারে। চড়ের ধাক্কা সামলাতে না পেরে আলো লুটিয়ে পড়ে যায় মাটিতে। গালে হাত দিয়ে মাথা তুলে ভয়াতুর দৃষ্টিতে দেখে শামীমকে। রাহাত কাঁপা কাঁপা গলায় বলে, ভাই এটা কেমন ধরনের প্রতিশোধ? বিয়ে করবেন কেন? শামীম শুকনো হাসি হাসে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, কখনোই না, তোর মতো পশুকে বিয়ে করব না আমি। শামীম ইয়াসের আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, চোর খেয়েও তেজ কমেনি দেখছি। ফুয়াদ কাজ থেকে ভেতরে আসতে বল।
ইলহাম এতক্ষণ সবটা বুঝতে পেরে আনন্দিত গলায় বলে, এক্সিলেন্ট ভাইয়া, এই না হলে আমার ভাই। 7 বছর আগে ওর বাপ আমাদের পরিবারের সাথে যা করেছে তার উপযুক্ত শাস্তি এটা। ভেরি গুড ভাইয়া। ইলহাম খুশি হলেও খুশি হয় না রাহাত এবং আরাফ। তারা তাদের নেতার বউ হিসাবে আলো নামে ওই মেয়েটিকে মানতেই পারবে না। রাহাত বলে, ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না, বিয়ে কোনো ছেলে খেলা। তোদের তো খুশি হবার কথা রাহাত, বিয়ে করেন বলে কানের পোকা বের করে দিতে আমার। ভাই তাই বলে এই মেয়ে আতাউরের মেয়ে? শামীম গভীর গলায় বলে। হ্যাঁ, আতাউরের মেয়ে। আলো উঠে গিয়ে শামীমের গলা ধরে ঝরঝর করে কেঁদে দেয়, বলে, এক্ষুনি যেতে দে আমাকে, এক্ষুনি। কথাটি বলে অনবরত কিল ঘুষি মারতে থাকে শামীমের বুকে, কিন্তু তাতে শামীমের বলিষ্ঠ শরীর কোনো প্রভাব পড়ে না। শটান হয়ে দাঁড়িয়ে থাকে সে। ফুয়াদ কাজীকে নিয়ে ঘরে ঢোকে। কাজী ভয়ার্ত দৃষ্টিতে চারপাশে তাকায়। এখানে কি হয়েছে তার বোঝার দরকার নেই। কোনো মতে বিয়েটা পড়িয়ে কেটে পড়বে সে। এই বাঘের গুহায় বেশিক্ষণ থাকলেই বিপদ। কাজী বিয়ে পড়াতে শুরু করে। আলোর দিকে তাকিয়ে বলে, আমি কবুল বলবো না। চেঁচাচে থাকে আলো। শামীম আলোর চোয়াল চেপে ধরে বলে, কবুল বলবে তুমি? দেরি করে তোমারই কথে। আলো নিস্তেজ হয়ে পড়ে, অপুষ্ট স্বরে বলে, আমায় বিয়ে করে লাভটা কি হবে আপনার? এটা পরে বুঝতে পারবে। আলোর চোয়াল ছেড়ে দিয়ে আরাফের দিকে তাকিয়ে বলে, রনিকে ভিডিও কল দে, বিয়ের আগে বাপ বেটিকে মোলাকাত করে নিক, তারপর কখনো দেখা হয় কিনা কে জানি। আরাফ মাথা নাড়িয়ে রনিকে ফোন দেয়। রনি রিসিভ করে আতাউর আলমের সামনে রেখে দেয় ফোনটা। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু। আতাউর আলম কাঁদছে, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আলো কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আব্বু ওরা আমাকে। তুমি কবুল বলে দাও আম্মু। আলো আহত চোখে বাবার দিকে তাকায়। আতাউর আলম চোখ মুছে বলে, নয়তো আয়ান আজাদকে মেরে মিউনিসিপ্যালিটির ড্রেনে ফেলে রাখবে ওরা। তুমি কবুল বলো। শামীম উঠে এসে ফোন কেড়ে নিয়ে আতাউর আলমকে বলে, সবসময় কি যেন বলতে, আমরা সরকারি দল, আমরা ক্ষমতার অপব্যবহার করি। ক্ষমতার অপব্যবহার এটাকে বলে আতাউর আলম। চুপচাপ ওখানে বসে তোমার মেয়ে আর আমার বিয়ে দেখবে। চোখ সরিয়েছো কি? তোমার ওই ছেলে দুটোকে মেরে বড় বাজারে ব্রিজের কচুরিপানার নিচে ফেলে দিয়ে আসবো। আলোর শরীরটা যেন অসাড় হয়ে যাচ্ছে। শামীম মিয়াসের আলোর দিকে একবার তাকিয়ে কাজীকে ধমককে বলে, থামলেন কেন? বিয়ে করান। পাত্র সামিন ইয়াসার মির্জা, পিতা ইমতিয়াজ মির্জা, পাত্রী অদ্রিতা আলো, পিতা আতাউর আলম। কাজী একটা ঢোক গিলে মাথা নাড়ায়, পুনরায় বিয়ে পড়াতে থাকে। আতাউর আলম ওপাশে বসে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছে করছে গলায় ফাঁসি নিতে। আলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী ইয়াসের দিকে তাকিয়ে বলে, ইয়াসের আলোর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, কবুল। কাজী এবার আলোকে বলে। আতাউর আলম চেঁচিয়ে ওঠে, কেন করছো ইয়াসার? তুমি তো বলেছিলে আমি নির্বাচন বর্জন করব ইয়াসার। প্রয়োজনে আমি তোমার পা ধরে মাপ চাইবো ইয়াসার। আমার মেয়েটাকে ছেড়ে দাও, ও আমার খুব আদরের। ইয়াসের শুকনো হাসি হেসে বলে, জানি তো, সেজন্যই তো বিয়ে করছি, আপনার আদরের জামাই হব বলে। আতাউর আলম কান্নায় ভেঙে পড়ে। কাজী বলতে থাকে, ইয়াসের ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে রনিকে বলে, রনি ওর দুটো বায়ের মধ্যে একটাকে রেখে আরেকটার গলায় ছুরি বসিয়ে দে তো। আলো কেঁপে ওঠে, ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কবুল।